প্রিয় দর্শক, স্বাগত সকলকে আজকে মেট্রো টু দ্য পয়েন্টে। আমি সময় ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের প্রসঙ্গ দুটো। প্রথম প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের প্রায় ৩,৫০০ কোটি টাকা যে দেশের বাইরে পাচার করেছিল সেই পিকে হালদারকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এখন প্রশ্ন উঠতে পারে এরপর কি হবে, কারণ মামলা ছিল দুদকের। এরপর দুদক কি করবে, তাকে কি করে আনা হবে দেশে, এবং ভারতে যে তার বিপুল পরিমাণ সম্পদ অর্থ আছে সেগুলো কি জব্দ হবে, অর্থাৎ বিচার প্রক্রিয়াটা, আনার প্রক্রিয়াটা কি হবে, বাইরের টাকাগুলো কি ফেরত পাওয়া যাবে। আর প্রসঙ্গ দ্বিতীয় সেটি হচ্ছে আলেম ওলামাদের ১১৬ জনের তালিকা তৈরি করেছে গণকমিশন। আর তৈরি করার কারণ হচ্ছে যে আলেম ওলামারা ধর্ম ব্যবসা করছে। কিন্তু কেন ধর্ম ব্যবসাকে এটা বলা হচ্ছে, অভিহিত করা হচ্ছে, এর সঙ্গে আর কি কি জড়িত আছে, অর্থাৎ ঢালাওভাবে কিন্তু বলছে না এই গণকমিশন যে সকল আলেম ওলামারাই ধর্মের নামে ব্যবসা করছে, ধর্মের নামে বিষোদ্গার করছে, জঙ্গিমত প্রতিষ্ঠা করছে, মৌলবাদের বিষ ছড়াচ্ছে। শুধুমাত্র ১১৬ জন। তারা কারা এবং কেন, এটা কতদূর অগ্রগতি হবে, কি ভাবছে গণকমিশন সবাইকে নিয়ে, এই ফাইলও কিন্তু দুদকের হাতে। অর্থাৎ আজকে প্রসঙ্গ সবগুলোই কিন্তু দুদককে নিয়ে। আমাদের আজকে আলোচনার শিরোনাম দুদকের হিসাব কিতাব। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন খুরশিদ আলম খান, মুখ্য আইনজীবী দুদক। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার তুরিন আফরোজ, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে আছেন মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, মুহাদ্দিস দারুন জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আমি তিনজনকেই আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, ব্যারিস্টার তুরিন আফরোজ এবং মাওলানা রিয়াদ। আমি একটু শুরুটা করতে চাই, যেহেতু টক অফ দ্য টাউন পিকে হালদার গ্রেপ্তার ভারতে, একটু আমি খুরশিদ সাহেবের কাছে যেতে চাই। জনাব খুরশিদ আলম খান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ভারতে গিয়ে পিকে হালদারকে শেষমেশ ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হতেই হলো। সবচেয়ে বড় কথা, দুদকের মামলা ছিল মানি লন্ডারিং এর, দেশের টাকা চুরি করে ভারতে গিয়েও বাঁচতে পারল না। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতে কেনা এই যে বিপুল অর্থ সম্পদ বাংলাদেশের টাকা পাচার করে, এখন সেগুলোর কি হবে, বিচার কি হবে, তাকে কবে আনা হবে, সম্পদগুলো কি হবে, বাড়িগুলো কি জব্দ হবে, অনেক প্রশ্ন। দুদক কি বলবে? হ্যাঁ, দুদক সবকিছু রিপ্লাই দিবে, শুধু ধৈর্য সহকারে শুনতে হবে। দেখুন, আজকে যে আপনার পিকে হালদার অ্যারেস্ট হলো, এটা আসলে দুদকের পার্ট অফ ইনভেস্টিগেশন। দুর্নীতি দমন কমিশন MLAR করেছিল মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট আন্ডার দ্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট 2012 এর আন্ডারে। যারা টাকা পাচার করে যেসব দেশে করে, তাদের যদি কোনো বিন্দু মাত্র তাদের কোনো ইনফরমেশন পাওয়া যায়, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে রিকোয়েস্ট করা হয় অন্য দেশকে যে আপনারা তথ্য উপাত্ত জানান। কতদিন আগে খুরশিদ আলম সাহেব আপনারা জানতে পেরেছিলেন এই বড় সড়ো এই যে রাঘব বোয়াল টাকা পাচারকারী পিকে হালদার ভারতে অবস্থান নিয়েছে? শুনুন, আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট করেছি পিকে হালদার যাওয়ার পরপরই, পালিয়ে যাওয়ার পরপরই। তখন আমাদেরকে হাইকোর্ট ডিভিশন সুমোটো রুল বললো আমাদের ব্যাখ্যা দাও পিকে হালদার কোথায় আছে। ইন দি মিডিয়াম আপনি জানেন দুদকের আবেদনে ঢাকার মেট্রো সিনিয়র স্পেশাল জাজ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট করেছে। সেই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আমরা রেড অ্যালার্টের মাধ্যমে জারি করেছি, ইন্টারপোলের মাধ্যমে। এবং তখন সে কানাডায় ছিল, কানাডার বাড়ির নাম্বার দিয়েছে, গাড়ির নাম্বার দিয়েছি, তার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিয়েছি এবং তার বিজনেস অ্যাড্রেস আমরা দিয়েছি। কিন্তু কানাডার সঙ্গে যেহেতু আমাদের এক্সট্রাডিশন ট্রিটি ছিল না বা নাই, সে কারণে তাকে কানাডা থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা MLAR এর মাধ্যমে ভারতকে যেই ভারতের মিনিস্টার অফ হোম, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্সকে যে তথ্যগুলো দিয়েছি, সেটাই গতকাল আর আজকে এক্সিকিউট হলো সিবিআই যে তথ্যের মাধ্যমে তার বাড়িগুলোর সন্ধান দিয়েছে, সেই তথ্যের ভিত্তিতে তারা তার 9টি বাড়ির খোঁজ মিলেছে এবং 9টি বাড়ির মধ্যে 3টি বাড়িতে সে ছিল। এই ধরনের 3 দিন রেকি করে সিবিআই আজকে তাকে ধরতে পেরেছে। এখন আপনার যেটা মুখ্য প্রশ্ন, তাকে আনা যাবে কিনা, নাম্বার 1, আর সম্পদ আনা যাবে কিনা। তাকে আনা যাবে, কারণ ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের আপনার এক্সট্রাডিশন ট্রিটি আছে, বহিঃসমর্পণ চুক্তি যেটা বলি। আপনি জানেন অনুপ চেটিয়া বাংলাদেশে ছিল দীর্ঘদিন, পরে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় তাকে সে দেশে পাঠিয়ে দেওয়া হলো। নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় নুরুল ইসলাম, তাকে এক্সট্রাডিশন ট্রিটির তাকে এখানে নিয়ে আসা হলো, আনা যাবে। তবে এখানে কিছু সময় সাপেক্ষের ব্যাপার আছে, কারণ আপনার আজকে হয়তো টিভি নিউজে দেখেছেন সে নিজের নাম বদলিয়ে ফেলেছে। নিজের নাম বদলানো উইদাউট এফিডেভিট, উইদাউট পারমিশন অফ দ্য কোর্ট, ইটস একটা ক্রিমিনাল অফেন্স। সেই জন্য নিশ্চয়ই ওখানে একটা প্রসিকিউশন হবে। এতে আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, খুব বেশি হলে আমি মনে করি 6 মাস অথবা তার চেয়ে একটু বেশি লাগতে পারে। এটা হলো তাকে ফিরিয়ে আনার, এটা হচ্ছে 6 মাস থেকে আপনি বলছেন সর্বোচ্চ 6 মাস লাগবে। কিন্তু ওই যে অর্থ সম্পদ পাচার হয়ে গেল, সেগুলো টাকা অর্থ
এক্স্যাক্টলি এই প্রশ্নটা আসতে দেন ম্যাম, আমি সবই বলছি, আমি কোনো প্রশ্ন অ্যাভয়েড করবো না। দেখুন, আমরা প্রথমে যেই টাকাটার সন্ধান পাই, যে প্রপার্টির সন্ধান পাই, সঙ্গে সঙ্গে সে টাকাটা প্রপার্টি আনা যায় না। মানি লন্ডারিং আইন 2012-তে একটা প্রভিশন আছে টাকা জব্দ করার, সম্পদ জব্দ করার। আমার দেশের কোনো টাকা নিয়ে যদি পালিয়ে যায়, সেই টাকাটা যদি অবৈধভাবে যায় এবং মানি লন্ডারিং হয় এবং অন্য দেশে যদি সে প্রপার্টি পারচেজ করে, সেটার যদি আমার স্পেসিফিক ইনফরমেশন থাকে, তখন আমার দেশের আদালত সেই দেশের সম্পদ জব্দ করার তার এখতিয়ার আছে। যেভাবে আমরা হংকং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করেছি, ব্রিটেনের টাকা জব্দ করেছি, ইউকে নেটওয়েস্ট ব্যাংকের আমরা অ্যামাউন্ট জব্দ করেছি। তো কাজেই সেটা প্রথমে জব্দ করতে হয়, জব্দ করে বিচার প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হয়। বিচার প্রক্রিয়া শেষ হলে সেটা যদি প্রসিকিউশন যদি আমরা প্রমাণ করতে পারি এটা অপরাধলব্ধ আয়, এবং তাহলে এটা সরকার বরাবরে বাজেয়াপ্ত হবে। বাজেয়াপ্ত হলে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট 2012-এর আওতায় সেটা ফিরিয়ে আনা সম্ভব। তার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। খুরশিদ আলম খান, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। আমি আরেকটা প্রসঙ্গ নিয়ে আমি একটু চলে যেতে চাই ব্যারিস্টার তুরিন আফরোজের কাছে। একটু আমাদের সঙ্গে থাকবেন, এটাই আমরা আশা করব। ব্যারিস্টার তুরিন আফরোজ, কথা বলছিলাম দুর্নীতির মহিরু, যারা সবাই মনে করেছিল দুর্নীতির বসন্ত চেয়ে গেছে, কিন্তু দুর্নীতির বসন্ত চেয়ে গেলেও অপরাধীকে যে ছোঁয়া যায়, এটা ভারতীয় পুলিশ আবার গ্রেপ্তার করলো এবং আনার বিষয়টা শুনছিল পিকে হালদার, সেই একটা যে অপরাধ করে পার পাওয়া যায় না, যতই ছদ্মনামে যে যেখানে আত্মগোপন করে থাকুক না কিন্তু করুক না কেন, সেটা একটা অবশ্যই ভালো জিনিস যে ধরা পড়েছে পিকে হালদার। কিন্তু এখন যে প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই, নিশ্চয় পিকে হালদার প্রসঙ্গ নিয়ে যদি আপনি কিছু বলেন সেটা আপনার বিষয়, কিন্তু আমি আপনার কাছে যেটা স্পেসিফিক জানতে চাইবো, 116 জন আলেম ওলামার বিরুদ্ধে আপনারা একটা তালিকা করেছেন। সেই তালিকাটার মধ্যে তাদের অভিযোগ নামাগুলো অনেক কিছু আছে, মৌলবাদ ছড়াচ্ছে, নারীর প্রতি বিষোদ্গার, ওয়াজের নামে বিষোদ্গার করা হচ্ছে, নানান কিছু, এবং উস্কানি দেওয়া, সব নানান বিষয় আছে। দেশ বিরোধী অবস্থান তাদের, যেহেতু তারা মুক্তিযুদ্ধের এগেনস্টে অবস্থান করেছিল, তো নানান কিছু আপনারা এনেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে 116 জনের বিরুদ্ধে আসলে আমরা যেটা জানি সেটা বলছি, আপনি কি আমাদেরকে জানাবেন আসলে এই আলেম ওলামাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ কেন করছেন এবং তালিকাটা বেশ দীর্ঘ কেন, এবং এই তালিকা করার কারণে আবার বাকিরা কেন এটার দিকে আঙ্গুল উঠাচ্ছে? ধন্যবাদ শোভা প্রশ্ন করবার জন্য। প্রথমে আমাকে বলতে হবে যে আমাদের যে তদন্ত কমিশনের যে রিপোর্টটি বেরিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের 2000 দিন, সেই শিরোনামে আমরা মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস কারা ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, এটা একটা বিশদ তদন্ত। এখানে শুধুমাত্র ওয়াজকারী কারা এটা একটা ছোট্ট অংশ, যে এখানে ওয়াজের মাধ্যমেও কিন্তু আমাদের দেশে মৌলবাদী সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ড বিস্তার লাভ করছে তার মাধ্যমে। এখন কথা হচ্ছে যে আমাদের যে পার্টে বলা হয়েছে ওয়াজ সম্পর্কে, যে ওয়াজকারীরা আজকে আলেম সমাজ চিৎকার করছে, গণকমিশনকে বলছে যেটা কোনো কিছুই হয়নি এবং ব্যক্তিগত আক্রমণ করছে আমাদের আহ্বায়ক যিনি আছেন, এবং আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন নানাভাবে। আমি করছি যে এটা হচ্ছে একেবারে একটা অসম্ভব, একটা অযৌক্তিক অবস্থান তাদের। প্রথমত হচ্ছে এখানটাতে আমরা বলছি যে আমরা যে তদন্ত করেছি এটা কিন্তু আমার বা বিচারপতি মালিক সাহেবের তার ব্যক্তিগত কোনো মতামত নয়। আমরা কিন্তু মাঠ থেকে তদন্ত গবেষণা করে এটা পেয়েছি যে এখানে ওয়াজের মাধ্যমেও কিন্তু নানা রকম নারী বিদ্বেষী, দেশ বিদ্বেষী, সন্ত্রাসকে উস্কে দেওয়া, সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দেওয়া কাজ হচ্ছে। এই তালিকা তাহলে দুদকে কেন? আচ্ছা, সেটি আমি পরে আসছি, কিন্তু কথা হচ্ছে যেভাবে আপনারা বলছেন যে এটি আপনারাই তৈরি করেছি, অ্যাজ ইফ আপনারা কেউ জানেন না যে ওয়াজের মাধ্যমে এটি হচ্ছে। আপনি জানেন না, আজকে এখানটাতে একজন মুফতি আছেন বসেন, সম্মান রেখে বলছি যে উনি জানেন না যে তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের কথাবার্তা বলছে। ইউটিউবে যে আমরা দেখছি না, আমরা শুধু কাজগুলোকে একসাথে নিয়ে এসে রিসার্চ করে এনেছি। এই কাজটি তো আমাদের দেশে যারা গোয়েন্দা সংস্থা আছে তারা করলেও করতে পারতো, আপনারা কেন? না, গোয়েন্দা সংস্থা নজরদারিতে আসবে কারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, কিন্তু সেই জায়গাটা আপনারা কেন? গোয়েন্দা সংস্থা করেছে 15 জনের উপরে, কোনো অসুবিধা নাই। তারপরে হচ্ছে দুদক নিজেই 50 জনের বিরুদ্ধে করছে, সেটা তো অসুবিধা নাই। আমাদের থেকে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি শুধু এইখানে গণকমিশনের কিন্তু মেম্বার না, এটা কিন্তু যৌথভাবে করা হয়েছে। পার্লামেন্টের লোক, আদিবাসী এবং সংখ্যালঘু ককাসের থেকে 5 জন পার্লামেন্টেরিয়ানও কিন্তু এটার সাথে জড়িত। বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন মিলে 30 জন এই কমিশনের সদস্য, তারা মিলে করেছে। এরকম
শ্বেতপত্র আমরা টাইম টু টাইম নানা সময় করেছি। এখন কথা হচ্ছে আমরা কেন করেছি, এটা তো আমরা কেন করেছি বা আমাদের মনে হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যে কোনো সোশ্যাল অর্গানাইজেশন তারা সে তদন্ত করতে পারে। সেখানটাতে বাধাটা কোথায়, আইনগত বাধা আছে নাকি দুর্নীতি দেখবে, সেখানে তালিকাটা দুদকে কেন দিলেন? এই জায়গাটা একটু ভেরি গুড কোয়েশ্চেন, যে দুদকে কেন? এখানে অনেক কিছু আছে, 2টা খণ্ডের যে শ্বেতপত্র দুদকে হচ্ছে এখানটাতে আমাদের কাছে আমরা প্রশ্ন তুলেছি বিভিন্ন ওয়াজের মাধ্যমে, যেখানটাতে আমরা দেখি অসম্ভব টাকার ইনভেস্টমেন্ট, সেগুলো অনুষ্ঠানে সেখানে হেলিকপ্টার চলে যাওয়া হচ্ছে সবকিছু। সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে এখানটাতে মানি লন্ডারিং কে কিছু ইস্যু আমাদের হাতে আমরা পেয়েছি, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি মানি লন্ডারিং হচ্ছে বা এই ধরনের অপরাধ হতে পারে এবং সেটা হচ্ছে বলে আমরা কিন্তু রায় দিচ্ছি না, আমরা বলছি হতে পারে। এই ধরনের প্রাইমা ফেসি কিছু তথ্য এবং তথ্যপাত্র আমাদের কাছে আছে। এছাড়াও এখানটাতে নানা রকমের অপরাধ সংঘটিত হচ্ছে যেগুলো আমরা মনে করেছি, আমরা শুধু দুদকের কাছে যাইনি, আমরা কিন্তু বাংলাদেশ মানবাধিকার যে আমাদের রাষ্ট্রীয় যে সংগঠন রয়েছে সেটির কাছে গিয়েছি। সেখানটাতে আমরা বলছি এই যে মানি লন্ডারিং ইস্যু আমরা তো তদন্ত করতে পারি না, যে আপনার আমরা এক এক করে সবার কাছেই যাব, সবার কাছে আমরা সেখানে যাব। আমরা শুধুমাত্র দুদকে যাওয়াতে আজকে এতখানি চিৎকার শুরু হয়ে গেছে যে এটা আলেম সমাজের বিরুদ্ধে অবস্থান। একদমই না। আমরা যদি অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকি সেটা কিন্তু সকল মানুষের বিরুদ্ধে অবস্থান নয়। এবং এখানটাতে যে সাম্প্রদায়িক আঘাতের কথা, আক্রমণের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু আমরা এসপির এগেইনস্টে বক্তব্য দিয়েছি। কোন জায়গাগুলোতে যারা আপনারা 116 জনের একজন তালিকা করেছেন এক আলেম ওলামার, এর মধ্যে আবার আপনাদের একটা শর্ট লিস্ট আছে 35 জন। আচ্ছা, তারা কোন কোন ক্ষেত্রে, কোন কোন সেক্টরে, কোন কোন জেলাতে, কোন কোন অঞ্চলে এই বিশদগারটা করছে তার নিশ্চয়ই বিস্তারিত আপনাদের কাছে আছে। এক্স্যাক্টলি সমস্ত কিছু 35 জনের বিস্তারিত আছে। শুধু বিস্তারিত বলাই নাই, এটা কাহিনী নয়, সেখানে সেই রেফারেন্স লিংক, ইউটিউব লিংক কোথায় আছে সব দেয়া আছে এখানটাতে। যে আমরা চাই আলেম সমাজে সেগুলোকে নিয়ে কাজ করুক, যেগুলো তারা বলছেন কিনা এবং তাদের একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। আমি একটু তরিন আফরোজ আমাদের সঙ্গে যুক্ত আছেন, মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, আমরা তার কাছে যেতে চাই। জনাব মাওলানা বদরুজ্জামান রিয়াদ, আপনি আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। শুনছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজের কথা। আমি এই প্রশ্ন পুনরাবৃত্তি করব না। 116 জন মাওলানা ওলামা যারা আছেন তাদের বিরুদ্ধে একটা অবস্থান, বিরুদ্ধে অবস্থান মানে সমস্ত এই সমাজের বিরুদ্ধে অবস্থান না, যাদের তাদের চোখে মনে হয়েছে অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা একটা অবস্থান নিয়েছেন। সেই তালিকা বিভিন্ন সেক্টরে তারা পৌঁছে দিয়েছেন, কিন্তু সেই কাজটি করাতে আপনাদের সহযোগিতা গণকমিশন চাচ্ছে, কিন্তু সেখানে তাদের সহযোগিতা না করে বরং উল্টা তাদেরকে দোষারোপ করা হচ্ছে, যা আমি বুঝলাম এতক্ষণ ব্যারিস্টার তুরিন আফরোজের কাছ থেকে। ঢালাও এটা কোনো অভিযোগ না। আপনি এই বিষয়টিতে কি করবেন, যে ওয়াজের নামে যে বিষোদগার থেকে শুরু করে ধর্মীয় উন্মাদনা তৈরি করা এবং এই যে বিলাসবহুল ওয়াজ, হেলিকপ্টার, এই যে মানি লন্ডারিং, এই বিষয়গুলোর মধ্যে এসেছে, কি বলবেন আপনি? কতটা সত্য, কতটা কি? জি, প্রথমে ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম বিশেষ করে ব্যারিস্টার তুরিন আফরোজের কথা। তো এই ক্ষেত্রে আমার প্রথম কথা হবে যে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে ওয়াজের নামে কিছু ভুলভাল এবং কিছু ভুল ব্যাখ্যা সমাজে চলছে, এবং সেটার সাথে কোনো অবস্থাতেই আমরা আলেম হিসেবে এই সমস্ত ভুল ব্যাখ্যাকে আমরা ডিফেন্ড করতে পারি না। এবং এই ক্ষেত্রে এটা 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আলেমদের গুণগান গেয়েছেন, আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীতে সবথেকে উত্তম ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর পথে মানুষকে ডাকে আলেম, এবং সবথেকে শিরারুল উলামা, সবথেকে খারাপ ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবথেকে খারাপ আলেম। অতএব আল্লাহ রাসূল এই বিষয়গুলো স্পষ্ট করেছেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে আল্লাহ রাসূল 3 বার তার বিরুদ্ধে ধ্বংস 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 এই কথা বলেছেন। অতএব এগুলো ইউটিউবে সয়লাভ হয়েছে এবং আমরা জানি যেটা খুব বাজে ভাবে মানুষের কাছে যায় সেটাই বেশি ভাইরাল হয়। তো আমার প্রথম কথা হলো এটা যে আলেমরা যেখানে ব্যাখ্যা দিচ্ছেন সেটি ভুল কিনা সঠিক এই জাজমেন্টটা কে করবে? দিস ইজ দ্য পয়েন্ট। আপনার প্রোগ্রামটা হচ্ছে টু দি পয়েন্ট। আমি টু দি পয়েন্টে বলতে চাই যে এই জাজমেন্টটা তো আলেমরা করবেন। আমি যদি আজকে ব্যারিস্টার তুরিন আফরোজ তিনি তার আইন পেশায় তিনি এই ভুল করেছেন, অথবা আমি 100 জন ডাক্তারের লিস্ট দিলাম যে এই 100 জন ডাক্তার তাদের প্রেসক্রিপশনে এই মিথ্যা প্রেসক্রিপশন দিয়েছেন, এটা তো আমার জন্য হাস্যকর হবে, বিকজ আই এম নট এ ডক্টর, আমি তো ডাক্তার না। আমি একজন ইঞ্জিনিয়ারের ভুল ধরতে হলে আমাকে সেই ফিল্ডে যেতে হবে।
বরং বাংলাদেশে কিন্তু মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, আমার বেয়াদবি নিবেন না, একটু থামাচ্ছে। আপনি বলছেন যে ডাক্তারের ভুল ধরতে হলে ডাক্তারি হতে হবে, চোরকে ধরতে হলে চুরি করতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি একটু আগে স্বীকার করেছেন যে ওয়াজের নামে কিন্তু বেশ কিছু মাওলানা মানুষের সমাজে বিষোদ্গার করছে, নারীদের নিয়ে ব্যঙ্গ করে, আমাদের রাষ্ট্রের প্রধান শীর্ষ 2 নারীদেরকে নিয়েও আমরা বিভিন্ন জায়গায় দেখি ব্যঙ্গ করে তারা রসাত্মক আলাপ আলোচনা করে, যেটা ধর্মীয় ওয়াজের মধ্যে পড়ে না। সেটা আপনি জানেন, আপনি ইউটিউবের কল্যাণে দেখেছেন, ফেসবুকে আমরা সবাই দেখি, কিন্তু সেই জায়গাটা তো প্রতিহত করা তাহলে আপনাদেরই দায়িত্ব ছিল, আপনারা কথা বলেছেন। নিঃসন্দেহে এটা সম্পূর্ণ ব্যর্থতা এবং দায় আমি আমাদের যারা আলেম সমাজ সম্মানিত শ্রদ্ধা রেখে বলি, এই ব্যাপারে একটি মনিটরিং সেল হওয়া দরকার, যে ওয়াজ কারা করতে পারবে। একটু দাড়ি টুপি একটা পাঞ্জাবি পরে আমি ওয়াজ শুরু করলাম, এই যে একটা মহান জায়গা যেখানে বাংলাদেশে আপনি জানেন যে শাহ সুফি কারামতের জৈনপুর রাহিমাহুল্লাহ, আমি নাম মেনশন করছি, কয়েকজন আলেম ওলামা যাদের এক একজনের হাতে হাত দিয়ে কেবল দাওয়াতের কারণে, ওয়াজের কারণে 1 কোটি WW100 তার ইন্ডিয়ান মুসলিমে বলেছেন যে 1 কোটি লোক এক কারামতুল জৈনপুরের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। মানুষ আখলাক শিখেছে, আদব শিখেছে, পরকালীন জবাবদিহিতা শিখেছে। তাহলে এই যে ভয়াবহতা একটু একটু করে গ্রাস করছে সমাজ থেকে রাষ্ট্রকে, যে ধর্মের নামে করা হচ্ছে, এবং সেটি বন্ধের জন্য ব্যারিস্টার তুরিন আফরোজদের যে গণকমিশন যে উদ্যোগটা নিয়েছে, সেটা কি ভুল কিছু হয়েছে? আমি চাচ্ছি যে সমাধানটা কি। না, এটাই আমি বলছি, তারা যে সমাধানটা দিবেন, তারা যে লিস্টটি করলেন এবং লিস্টটি করার ক্ষেত্রে এমন একজন ব্যক্তির নাম দিয়েছেন, সে মোটেও বাংলাদেশি না, আমি নাম মেনশন করে বলতে পারবো, হি ইজ নট বাঙালি, নট বাংলাদেশি। 30 নম্বর আমি মাওলানা মতিউর রহমান মাদানী, তিনি বাংলাদেশি নন, তিনি অন্য দেশে বসবাসকারী। তো আপনি সেখানে গোয়েন্দা সংস্থার লিস্টে তার নাম আছে, আপনি কি সেটা জানেন মাওলানা? না না, আমি আপনাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যে 15 জনের লিস্ট করেছে সেখানে কিন্তু তার লিস্ট তার সেটা রয়েছে। জি বলেন আপনি। জি ব্যারিস্টার সাহেব, আমি শেষ করি। তো এইজন্য আপনি যে কথা ঢালাওভাবে বলবেন যে কোন একটা ব্যাখ্যা আমার যেই নিক্তি আছে সেই নিক্তিতে যদি মনে হয় যে এটা আমার বিরুদ্ধে গেল, কিন্তু মাওলানা রিয়াদ, আমি একটু দিবেন না, আবার একটু বলি যে 116 জনের মধ্যে নয় একজন বিদেশি, বাকি 115 জন, এবং তাদের মধ্যে 35 জন। না না, আমি সেটাই বলছি যে এখানে যদি সেটা হয় যে শুধু ইউটিউবের কিছু বক্তব্য, একজন এমনও এখানে অনেক আলেম ওলামার নাম আছে যারা লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষকে রিপ্রেজেন্ট করেন, যারা কোটি কোটি মানুষের আধ্যাত্মিক যে উন্নয়নের পিছনে কাজ করেন, অনেক মানুষকে আল্লাহর পথের পথিক বানিয়েছেন, বিপদ থেকে এদেরকে সুপথে এনেছেন। আর যে বিষয়গুলো এখানে যে ওয়াজের নামে খুব বেশি বিলাসবহুলতার বিপরে, এখানে একটু কথা বলা দরকার যে হেলিকপ্টারে যারা যাচ্ছেন, আমি অন্য প্রসঙ্গে বলবো না যে দুর্নীতিবাজরা এটা করে সেটা করে, কিন্তু আলেমদের এখানে কেউ যদি ডিমান্ড করেন যে আমাকে হেলিকপ্টারেই নিতে হবে, তাহলে ইসলামী বিশেষজ্ঞরাও বলেছেন এটা উচিত না। কিন্তু এক্ষেত্রে যেটা আমরা অন ফিল্ডে দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের যারা অডিয়েন্স, যারা মাহফিলের ইন্তজাম করেন, অ্যারেঞ্জমেন্ট করেন, তাদেরই কিন্তু একটা বিশাল রিকোয়ারমেন্ট থাকে যে আমরা আমার এই পছন্দনীয় ব্যক্তিকে আমি খরচটা দিব। একা কোনো ব্যক্তি সেটা প্যাট্রোনাইজ করেন বা অর্থায়ন করেন, তাকে ডেকে নিয়ে দেখা যায় তাকে সেই সম্মান করলে সেই সম্মান নিতে সেটা যদি আমাদের কাছে আমার কষ্ট লাগে, আমার কাছে মনে হয় যে আলেমরা কেন হেলিকপ্টারে উঠবে আর সবাই হেলিকপ্টারে উঠতে পারবে, এটা একটি আমি মনে করি ব্যক্তিগত একটু আরেকটু উদার দৃষ্টিভঙ্গি দেওয়া দরকার। এবং না, এখানে হেলিকপ্টারটা প্রসঙ্গ না জনাব রিয়াদ, এখানে বলা হচ্ছে যে একটা অর্থের ব্যাপার আছে। সেখানে প্রত্যেকটা মানুষ তো সরকারকে যদি এত অর্থ ইনকাম করে হুজুররা ওই ওয়াজ করে, এটা যদি একটা বাণিজ্যিক ভাবেই দেখা হয়ে যায় যে আমি রসালে কথা বলবো, ধর্মের নামে এই ধরনের কথা বলবো, এটাতে আমার হু হু করে ভিউ বাড়বে, সঙ্গে সঙ্গে অর্থ আসবে, কিন্তু সেই অর্থটা কি তারা ট্যাক্স দিচ্ছে সরকারকে? সেটাই একটা প্রশ্ন তুলেছেন। সেটা প্রশ্ন হতে পারে, সেটা প্রশ্ন হতে পারে এবং সেটা প্রশ্ন থাকাটা যৌক্তিক। দেশের নাগরিক হিসেবে এটা প্রত্যেক আলেমদেরও এই ক্ষেত্রে তাদের ক্লারিফিকেশন থাকা দরকার, ট্যাক্স ফাইলগুলো প্রপার। আমি আপনার কাছে আবার আসবো, একটু অপেক্ষা করুন মাওলানা রিয়াদ মোহাম্মদ, আমি আসবো। আমি একটু আবার চলে যেতে চাই জনাব খুরশিদ আলমের কাছে। জনাব খুরশিদ আলম খান, শোনা যায় আমার কথা? হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি। জি, আলোচনা তো সেই আমরা শুরু করেছিলাম, ঘটনা তো আজকে দুটো, পিকে হালদারকে নিয়ে। প্রসঙ্গ তো আপনি বললেন কবে আনা যাবে, টাকাগুলো কি করে ফিরিয়ে আনা যাবে, কিন্তু যেটা ছিল যে সবসময় আপনাদের নজরদারি ছিল, অপরাধী স্থান পরিবর্তন করছিলেন এবং তিনি যে ভারতে অবস্থান নিয়েছিলেন সেটাও আপনারা জানতেন, সেটাই তো? এটা আমাদের একটা ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, ইনফরমেশন, তবে একেবারে কনফার্মেশন ছিল না, একটা থাকতে পারে, এই ধরনের ইনফরমেশন ছিল আমাদের।
যে জায়গাটা এখন আরেকটু আসতে চাই, যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আলেম ওলামাদের নিয়ে, এখানে গোয়েন্দা সংস্থা 15টা রিপোর্ট আছে 15 জনের বিরুদ্ধে, এবং তুরিন আফরোজরাও যে ওনাদের যে সংগঠন গণকমিশন সেখানেও 116 জন আপনাদের কাছেই ফাইল জমা দিয়েছেন, এবং আপনারা দুদকও কিন্তু 50 জনের তালিকা করেছিলেন। কিন্তু সেই যে 50 জন আলেম ওলামা যারা ধর্ম ব্যবসা করছে, বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলছেন, যেটা সমাজে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে, সেই জায়গাটাতে আপনাদের অগ্রগতিটা আসলে কতখানি ছিল? আপনাদের অগ্রগতির সাথে তো আবার নতুন যুক্ত হলে 116 জন, আপনাদেরটাই তো আপডেট নাই। 116 জন নিয়ে এখন আপনারা কি করবেন? জি দেখুন ম্যাম, আপনি 3টা প্রশ্ন করেছেন। একটা হলো নারী বিদ্বেষী বক্তব্য, আরেকটা হলো কুরুচিপূর্ণ বক্তব্য। শুধু নারী বিদ্বেষী না, এর সঙ্গে আরো অনেক কিছু ইনভলভ আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি যেই টার্মস গুলো ইউজ করলেন তার মধ্যে শুধু দুদকের আওতায় আসে মানি লন্ডারিং, বাকিগুলো দুদকের আওতায় আসে না। দুদক একটা পেরিফেরির মধ্যে কাজ করে, তার আইনি সীমাবদ্ধতা আছে। এবং দুর্নীতি এবং ঘুষ এটা প্রেডিকেট অফেন্সের ইনগ্রেডিয়েন্টস। সর্বশেষ মানি লন্ডারিং আইন 2012 অনুযায়ী দুদক দুটো ব্যাটারি ইনভেস্টিগেশন করতে পারে, দুর্নীতি এবং ঘুষ, এবং এটা হতে হবে অ্যারাইজিং আউট অফ লন্ডারিং। কেউ যদি লন্ডারিং করে, যেটা গণতদন্ত কমিশন যেটা দিয়েছে জমা নামগুলা, সেগুলি যে তথ্যপত্র আছে, যদি দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান পর্যায়ে নেওয়ার জন্য ওর আগে একটা প্রক্রিয়া থাকে, সেটাকে বলা হয় যাচাই বাছাই প্রক্রিয়া। এখন অপরাধ হয়েছে, অপরাধ হয়ে গেলে তো মামলাই হয়ে যেত, সেটা তো এখন আর অপরাধ হয়েছে কিনা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো যে ডাটাগুলো দিয়েছে, সে ডাটা অ্যানালাইসিস করে লন্ডারিং এর ইনগ্রেডিয়েন্টসটা আছে কি না। এটা যদি যাচাই বাছাই পর্যায়ে যদি ধরা পড়ে, অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু আপনাদের দুদকের হিসাবেও তো 50 জন আলেম এর বিরুদ্ধে মানি লন্ডারিং এর একটা নিজস্ব তালিকা আছে, সে অনুসন্ধান কার্য এখনো শেষ হয়নি। সেখানে বেশ কিছু তথ্যপত্র জোগাড় হয়েছে, আরো তথ্যপত্র প্রয়োজন। যখন এটা সমস্ত তথ্যপত্র পাওয়া যাবে, তখন দুদক কমিশন এটা সিদ্ধান্ত নিবে। এটা তার জুরিসডিকশনের মধ্যে যদি থাকে, অবশ্যই সঙ্গে সঙ্গে এফআইআর হবে। আর জুরিসডিকশনের মধ্যে যদি না থাকে, রেকর্ড হয়ে যাবে, এটা নথিবন্দী হয়ে যাবে। কাজেই আমাদের এখানে জুরিসডিকশন 116 জন ব্যাপারে যেটা বললেন, বা 50 জন বা 15 জন গোয়েন্দা সংস্থায় রিপোর্ট দিলেই দুর্নীতি দমন কমিশন অ্যাকসেপ্ট করবে না, আনলেস এন্ড আনটিল তার ধর্তব্যের মধ্যে যদি না পড়ে। গোয়েন্দা সংস্থা তো অনেক রিপোর্টই দিচ্ছে, সব রিপোর্ট তো কগনিয়েন্সে নেওয়া যাবে না। কগনিয়েন্স আমি সেটাই নিতে পারবো যেটা আমার এখতিয়ারের মধ্যে আছে, আমার তফসিলের মধ্যে আছে। কাজেই এই ব্যাপারে কমিশন সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে গণতদন্ত কমিশনের রিপোর্টটা এক্সামিন করবে যাচাই বাছাই প্রক্রিয়ার ভিত্তিতে। এবং যদি দেখা যাচ্ছে এলিমেন্ট আছে দুর্নীতি, ঘুষ বা লন্ডারিং এর, অবশ্যই কমিশন সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। জনাব খুরশিদ আলম খান, আমার কিন্তু পিকে হালদার প্রসঙ্গে আরো প্রশ্ন আছে, আপনি আরেকটু থাকেন, আমি ব্যস্ত তুরিন আফরোজের কাছে যেতে চাই। আমরা দুজনের কথা শুনলাম, আপনি সেই প্রসঙ্গ নিয়ে আপনি উত্তর দিবেন। যে মাওলানা সাহেবের কথা শুনেছি, মৌলানা মোহাম্মদ বদিউজ্জামান রিয়াজ যেটি বললেন, আমি খুবই অভিভূত, এবং এটা ঠিক যে ওনারাও জানেন। এবং যেই কথাটি আমরা বলছি যে আমরা যদি আলেম সমাজের মধ্যে দেখি একটা বোর্ড আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, তাহলে কাউন্সিল আছে যে তারা এই ওয়াজগুলোকে কন্ট্রোল করছে, নজরদারিতে রাখছে। আমাদের কিন্তু সুপারিশ পালাতে কিন্তু সে ধরনের কথাবার্তাও রয়েছে যে এই ধরনের কাজগুলোকে আপনারাই নিজেরা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসেন, যাতে এটা সমাজে একেবারে যেভাবে ব্যাঙের ছাতার মতো ওয়াজকারীরা জমে যাচ্ছে, যা ইচ্ছা তাই বলছে, এটা যাতে না হয়। কিন্তু একটা কথা আমি মৌলানা সাহেবের সাথে একটুখানি ডিফার করব। উনি বলছে যে আপনারা কে বলবার জন্য, প্রথমত হচ্ছে যে আপনি বলছেন মাহফিলে ইন্তজামে যদি এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে, তার মধ্যে খারাপ কি? হেলিকপ্টারে যদি কেউ চলে, ভাই আমাদের কোনো অভাবই কোনো কষ্টই সেখানটাতে নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে একটা অর্থনৈতিক জবাবদিহিতার জায়গা যদি না থাকে, আর আপনারা যদি এইভাবে ওয়াজের মাধ্যমে সাধারণ মানুষকে গুমরাহ করে যাচ্ছেন, বিভ্রান্ত করে যাচ্ছেন, এবং তারা সেখানটাতে উৎসাহিত বোধ করে সাম্প্রদায়িক আঘাত করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। পাতার পর পাতা আমরা সেই রেফারেন্স দিয়েছি, জিহাদ সম্পর্কে কি বলছে, কিভাবে আপনারা গুমরাহ করছেন। এটা কি ধর্মের নামে প্রচারণা, নাকি এটা অন্য কিছু? আমার কাছে মনে হয় সেই অন্য কিছুটা কি, প্রিয় দর্শক আমরা জানতে চাইবে। ব্যারিস্টার তুরিন আফরোজ একটা প্রশ্ন তুলেছেন, এটা কি ধর্ম প্রচারণা নাকি অন্য কিছু? সেই অন্য কিছুটা কি সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। আমরা কিন্তু আমাদের চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে কিন্তু সরাসরি অনুষ্ঠান চলছে, সেখানে আপনারা যুক্ত হন। আপনার কি মনে হচ্ছে ধর্মের নামে অন্য কিছু মানে এটা কি কিছু হতে পারে? ধর্মকে যেখানটাতে যেমন উনি বলছেন আপনি বলতে পারবেন না তাদের কোনো কথা, মানে এখন চোর হতে গেলে কি চোর হয়ে আমাকে চোরের কাজ দেখতে হবে? এটা তো সম্ভব না। আর হচ্ছে যে আমাদেরকে ধর্ম আমরাও তো জানি, আমরাও পড়ি, কিন্তু সেখানটাতে যখন এমন ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে, মানে মানি লন্ডারিং যেটা খুরশিদ সাহেব বললেন,
তিনি সঠিকভাবেই বলেছেন যে দুদকের কাছে আমাদের শুধুমাত্র একটি জায়গায় হচ্ছে ইস্যু মানি লন্ডারিং হয়েছে কিনা, কিন্তু ব্যাপকতা কিন্তু এই শ্বেতপত্রের অনেক। দুদকেরও তো একটা নিজস্ব অনুসন্ধানের তালিকা আছে, সেটা 1 বছর ধরে আমরা এখনো সেটার আপডেট জানি না, এবং আমরা কিন্তু দাবি করছি সেটাকে পাবলিক করেন যে কি হয়েছে, কতদূর তদন্ত হয়েছে। সেখানেও কিন্তু এই দাবিটা আমরা জানিয়ে রেখে এসেছি আমাদের কমিশনের পক্ষ থেকে, এবং আমরাও এই কাগজপত্র দিচ্ছি। এখন একটি ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু বলছি না যে এনারা অপরাধ করেই ফেলেছে, আমরা শুধু কিছু নমুনা তুলে ধরে এভিডেন্স দিয়ে দিচ্ছি যে আপনারা সেখানটাতে কিভাবে দেখবেন। এই কমিশনের শ্বেতপত্র আপনাদের সকলের জন্য, কিন্তু সেখানটাতে আমরা প্রশ্ন তুলতে পারবো না, আমরা কোনো কথা বলতে পারবো না। এটা যদি আপনারা বলেন তাহলে তো আমাদের কথা বলা বন্ধ করে দিচ্ছেন, যে আমাদের কিছু বলার নেই বা আপনারা ট্যাক্স দিবেন না, এরকম যদি একটা ব্যাপার হয় যে আমরা ট্যাক্স দেই কি না দেই এই প্রশ্ন আপনারা করতে পারবেন না, এই প্রশ্ন শুধু আমরা করব, সেটা তো বলতে আমরা পারি না। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় গণকমিশনের যে রিপোর্ট সেটিকে আপনাদের সাদরে গ্রহণ করে এটাকে গঠনমূলকভাবে আপনারা সমালোচনা ধরে আপনারা নিজেদের যে প্রফেশন সেখানটাতে আরো ভালো পরিবেশ তৈরি করুন। মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, আপনি শুনেছেন যেটা সবচেয়ে বড় কথা, একটা অনুশাসনের মধ্যে, একটা প্রক্রিয়ার মধ্যে, একটা সিস্টেমের মধ্যে আনার কথাটা বলছেন, এবং সেই কারণেই এটা। তো আমি যেটা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ঢালাওভাবে তো আর এই অভিযোগ না, গুটি কয়েক কিছু মানুষ, কিন্তু এই যে কিছু মানুষ যা করছে সেটাকে আপনার দৃষ্টিতে মনে হয় এটা ধর্ম প্রচার, ধর্ম ব্যবসা, নাকি বাণিজ্যিকীকরণ, একটা পয়সা আদায় করা? কারণ হুহু করে তো মানুষ এসব দেখে। তো এসব বন্ধ হওয়ার জন্যে যে একটা বোর্ডের কথা বললেন, একটা প্রক্রিয়া, কারা ওয়াচ করতে পারবে, তার প্রক্রিয়াটা কি হবে, কি কি বলা যাবে, সেটি যেমন আমার কাছে একটা প্রশ্ন, তেমনি আপনার কাছে আমার একটা সবিনয় অনুরোধ যে এই যে আমরা ওয়াজের নামে বিভিন্ন ইউটিউবগুলোতে যা যা দেখি সেটা হয়তো বেশিক্ষণ দেখা যায় না, সরে আসতে হয় সেখান থেকে, কিন্তু দেশে নারীর প্রতি সহিংসতা, মাদক বন্ধ, বাজার ব্যবস্থা, দুর্নীতি, নানান কিছু দেশে আছে। এই সব বন্ধের জন্যে যারা আলেম সমাজ আছে তারা যদি সুন্দর করে দেশে ওয়াচ করেন, সেটা কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট হয়। সেটা নিয়ে তো আমরা কোথাও দেখিনি। আপনার কি মনে হয় আপনারা এটা নিয়ে কিছু করেন কিংবা কিছু কেউ করছে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি যেটা প্রথম মনে করি সেটি হলো যে ব্যারিস্টার তরিন আফরোজ বা তারা যে গণকমিশন থেকে এই রিপোর্টটি করেছেন, তারা আসলে ওয়াজ এই বিষয়টি কিছু আংশিক ওয়াজ দেখে এটা করেছেন। প্রথম কথা হলো, কাউকে জাজমেন্ট করতে হলে, জাস্টিফাই করতে হলে, কারো ব্যাপারে আপনি কোনো একটা ফাইনাল সিদ্ধান্ত দিতে হলে আগে কিন্তু তার পুরো জিনিসটা দেখতে হবে। এখন একজন ওয়াইজ, আপনারা যেটা বললেন 3.5 লক্ষ মসজিদ থেকে বাংলাদেশে প্রতি জুমায় কিন্তু মানুষের আত্মশুদ্ধির উপরে কথা হয়, বরং অধিকাংশ, আমি যেটা আবারও বলছি, যে ওয়াজ নসিহতের মাধ্যমে কিন্তু মানুষের যুবকদের গঠন করা, মানুষদের দুর্নীতি থেকে দূরে সরে রাখা, এই সমস্ত সারা বিশ্বে বাংলাদেশ একটা উদাহরণ যে আমাদের সরকার মহোদয় কিন্তু মাওলানা রিয়াদ যা ভালো যা পজিটিভ সেটা নিয়ে তো কোনো বিতর্ক নাই, যেটুকু নেগেটিভ সেটা নিয়েই তো হচ্ছে অভিযোগটা। আমি শেষ করি। এবং সরকার মহোদয় কিন্তু, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মসজিদের খতিবদেরকে এই বিষয়ে ওয়াজ নসিহতের জন্য কিন্তু অনুরোধ করেছেন যে জঙ্গি বিরোধী, জঙ্গি শব্দ বলবো না, সন্ত্রাস বা উগ্রবাদের বিরুদ্ধে কিন্তু তিনি ওয়াজ করার জন্য অনুরোধ করেছেন। তার মানে হচ্ছে ওয়াজ একটা বড় ফিল্ড, এবং সেইখানে যদি আমরা কিছু আংশিক ভিডিও ক্লিপ দেখে একজন আলেমকে মূল্যায়ন করি, এটি তার বিরুদ্ধে একটা, আমি মনে করি এটা অবিচার হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ভুল ব্যাখ্যার যে কথা বলা হচ্ছে, আমি সেই জায়গায় বলছি মানি লন্ডারিং, এটা অবশ্যই আপনারা সেটা করতে পারেন বা দেখার সুযোগ হতে পারে, সেই ক্ষেত্রে আমার আপত্তি নেই। আপত্তি হচ্ছে এই জায়গায় যে উনি কি জিহাদের যে ব্যাখ্যা করলেন আলেম, এই ব্যাখ্যাটা ভুল কিনা, উনি পর্দার ওয়াজ করেছেন, এই পর্দার ভুল কিনা। একজন নারী অবশ্যই কর্মক্ষেত্রে যোগদান করতে পারে, কোরআন সুন্নাহর আলোকে একজন আলেম যদি সঠিক কাজ বলেন আর সেটা আমরা বিরুদ্ধে গেলে সেটা ভুল ব্যাখ্যা কিনা, এই ক্ষেত্রে কিন্তু আমি এখানে নিজে ফতোয়া দিতে পারবো না বা আমি বলতে পারবো না এটা ভুল ব্যাখ্যা, এটা একটা আলেম কিনা, আমি সেই কথা বলেছি। এবং একই সাথে আমি মনে করি যে ঢালাও ভাবে যেভাবে আলেম সমাজকে, আমি দুঃখজনকভাবে বলছি যে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি দেখেছি, আপনি আমাকে একটু বলতে দিবেন, সেটা হলো যে স্বাধীনতা দিবস বলেন, তারপরে বিজয় দিবস বলেন, সেখানে রাজাকার যারা যুদ্ধাপরাধ করেছে, যুদ্ধের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, তাদেরকে একটা সিম্বলিক আইকন দেওয়া হচ্ছে যে মাথায় টুপি, জব্বা পরা, দাড়ি পরা। তার মানে আমাদের একটা চরম মিথ্যাচার হচ্ছে যে আলেমদেরকে, ইসলামকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, অথচ মূল কথা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের একটা জিহাদ। এবং আমি স্বাধীন বাংলা বেতারে, আমাদের বেতারে আমি গিয়েছি একাধিকবার, সেখানে আমি তাদের আর্কাইভের যে বাণীগুলো শুনেছি, সেখানে
দেখেছি, সেখানে ছিল আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু বারবার ইনশাআল্লাহ বলে শেষ করেছেন। এবং আমাদের দেশে বারবার বলা হয় যে যা আল হক জাহাকাল বাতিল, অর্থাৎ সত্য এসেছে, মিথ্যা বিদূরিত হয়েছে। তার মানে আমাদের জিহাদটা, যুদ্ধটা কিন্তু জিহাদের জায়গায় ছিল। এখনো যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু অধিকাংশই প্রসঙ্গটা হচ্ছে মুষ্টিমেয়। আপনি বলছেন যে খণ্ডিত অংশ দেখে একটা মানুষকে বিচার করা উচিত না যে তিনি এটি বলেছেন কিনা, এটা ওয়াজের বিকৃতি কিনা, কিন্তু যেটুক শোনা যাচ্ছে ওটাই তো দৃষ্টিকটু এবং দৃষ্টির মধ্যে কিংবা কানে শ্রবণ করা যায় না, সেটা নিয়েই হচ্ছে অভিযোগটা। আমি এটুকু বলছেন এটা বলা যায় কিনা মৌলানা রিয়াদ? আমি শুধু একটা সম্পূরক প্রশ্ন একটু মৌলানা আপনার কাছে করতে চাই, আপনার প্রতি সম্মান রেখে করতে চাই। আমাদের রিপোর্টের 779 পাতায় লেখা আছে, মুফতি নজিবুল্লাহ আফসারি তার পরিচিতি দিয়ে লেখা আছেন, উনি জাতীয় সঙ্গীতকে বিকৃত করে বলছেন, আমার দয়ার আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার দয়ায় তোমার মায়ে অধম আমি বেঁচে আছি। উনি জাতীয় সঙ্গীতকে বিকৃত করছেন। এখন কথা হচ্ছে আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি ইবাদত, আল্লাহর প্রতি আমাদের যে শ্রদ্ধা সম্মান থাকার কথা, এবং তাকে তিনি আমাদের রব্বুল আলামিন, সব কিছু ঠিক আছে, কিন্তু জাতীয় সঙ্গীতকে যখন এইভাবে বিকৃত করে তিনি গাওয়াচ্ছেন, তিনি লিখছেন, তখন কি আপনার মনে হয় না এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মতো একটি কাজ, আবার জাতীয় সঙ্গীতকে সংবিধান লঙ্ঘন করা কাজ? আচ্ছা, আপনারা কি কোনো ফতোয়া দিয়েছেন ওনার বিরুদ্ধে? এটা উনি 2020 সালে করেছেন। জি, উত্তরটা চাইবো জনাব মাওলানা রিয়াদ। জি জি, না এটা আমি আমার চোখে পড়েনি, আমি দেখিনি কখনো। এটা হয়তো যারা এখন দেখবেন, এবং আমাদের যেটা বারবার একটাই কথা সেখানে যে এই যে আপনি সার্টেন যে প্রশ্ন করলেন, এটা কি দেশের বিরুদ্ধে অপরাধ কিনা বা এই ধরনের কথা আলেম বলতে পারেন কিনা, সেই প্রশ্ন আপনি একজন আলেম, দেশের সরকার প্রধান হোক, আমাদের দেশ যেহেতু অধিকাংশ দেশের আজকে সারা দেশের আপনি দেখেছেন যে টেলিভিশনের যে যারা বিভিন্ন সিরিয়াল আগে দেখতো, ইউটিউবের যে ভিউয়ার, এখানে সব থেকে বেশি ভিউয়ার হচ্ছে এখন ওয়াজ মাহফিলের দিকে। বরং এখনকার যুব সমাজের একটা ঢালা উপস্থিতি তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামের সব মাহফিল, যেগুলো যারা হক্কানি উলামায়ে কেরাম যারা দাওয়াত দিচ্ছেন, ইসলামের সঠিক দাওয়াত দিচ্ছেন, সেদিকেই কিন্তু মানুষের, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিদেশি সিরিয়ালগুলো বন্ধ করে দিয়ে মানুষ এখন সবচেয়ে ঢালাওভাবে ওয়াজ শুনছে। আমি সেটা বলছি না, আমি বলছি যে এটার উল্লেখযোগ্য একটা দর্শক কিন্তু ওয়াজ মাহফিলের প্রতি আমার মনে হয় বাস্তবতাতে এখানে উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। কিন্তু আমি আপনার কাছে একটা সবিনয় অনুরোধ করে একটা প্রশ্ন রাখবো মাওলানা রিয়াদ, যে আপনি কি শুধু বলবেন যতটুকু আমরা কিংবা আপনিও নিজ চোখে কিংবা স্বচক্ষে দেখেছেন, কানে শুনেছেন, ইউটিউবে যা যা বক্তব্যগুলো হয়, বিকৃত হিন্দি গানের সুর, বাংলা গানের সুর, জাতীয় সঙ্গীতকে অবমাননা করে সুর, নারীদেরকে অবমাননা করে এই যে ব্যঙ্গাত্মক কথাবার্তা, এটা কি আসলে হওয়া উচিত? মোটেও না, মোটেও না। আমি এই ব্যাপারে শুধু একমত না, বরং এটা ইসলামকে বিকৃতকরণ। যারা এই কাজগুলো করছেন নিঃসন্দেহে তারা উলামায়ে সু, অর্থাৎ তারা কেন করছেন? তাহলে আপনার কাছে তারা কেন করছেন? ইসলাম প্রচারের নামে কেন করছেন? তাদের হয়তো সেই যোগ্যতা, সেই ইলম কালাম সেটা নাই, এবং তারা আলেম হওয়ার যোগ্যতা রাখেন না। তাহলে কি এসব বন্ধ হওয়া আপনি মনে করেন না উচিত? অবশ্যই প্রয়োজন, ইসলামের স্বার্থে প্রয়োজন, এবং সে বন্ধ করার দায়িত্ব আমি উদাত্তভাবে, বন্ধ করার দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে। সেই জায়গাটা যদি গণশুনানি কমিশন করে, সেটা কি খুব অপরাধ করছে তারা? না, সেটা গণকমিশন, তারা যেহেতু আলেমদের স্পেসিফিক, আমি এখানে একজন আলেম ছাড়া গায়ের আলেম দেখি নাই। অনেক দুর্নীতি, দুঃশাসন, এই জঙ্গি, আপনি বলেন এই উগ্রবাদের কথা কিন্তু শুধুমাত্র আলেমরা ছড়াচ্ছেন তা না, ওনাদের কথা আসতে পারত, কিন্তু ওনাদেরকে কেন আসতে হলো আপনাদের থাকার পরও? এটা আমি আবারও বলবো, এটা আমাদের ফেলিওর, এটা আলেমদের ব্যর্থতার কোনো সন্দেহ নেই। আলেমরা যখন কথা বলেন, মাওলানা রিয়াদ এখন কি হওয়া উচিত? আমি যেটি ব্যারিস্টার তরুণ আফরোজ এবং তারা যেই কমিশন করেছেন বা তারা যেই ইনভেস্টিগেশন করেছেন, আমি বিশ্বাস করি তারা এই বিষয়ে, আমি মনে করি এবং এটা আমার সুপরামর্শ থাকবে, তারা যদি গ্রহণ করেন যে আপনারা এই যে বিষয়গুলোকে আপনারা অপরাধ মনে করছেন, বিশেষ করে ভুল ব্যাখ্যার ব্যাপারে, আমি আবারও বলছি সবগুলোর ব্যাপারে না, ভুল ব্যাখ্যা, সেটা সত্যিকার যারা মান্যবর সর্বজন শ্রদ্ধেয় আলেম ওলামা ইসলামিক ফাউন্ডেশন আছে বা আরো কোনো ভালো যারা যে মনে করেন যে সরকারের পক্ষ থেকে যারা ক্লিন ইমেজের সত্যিকার আলেম আছেন, তাদের শরণাপন্ন হয়ে তাদের মাধ্যমে এটিকে জাজমেন্ট করা, যে আসলে এটা আমাদের মনে হচ্ছে ধর্ম, এটা হচ্ছে হুজুর বা শায়েখ, আমাদের কাছে মনে হচ্ছে এটা ঠিক না, আপনারা কি মনে করেন, তাহলে এটা সমস্ত আলেমরা মেনে নেবেন। আমরা বিশ্বাস করি এ ধরনের এই যে আজে বাজে বক্তব্য, হিন্দি গানের সুর নকল করে ইসলামকে হাস্যরসে পরিণত করা, মুসলমানদের আলেম ওলামাদের সম্মানকে ক্ষুণ্ণ করা, তাদের
তাদের অবশ্যই বিচারের আওতায় আসা দরকার, এটা আমি একান্ত বিশ্বাস করি। জি, থাকুন আপনি আমাদের সঙ্গে। খুরশিদ আলম খান আছেন কি আপনি আমাদের সঙ্গে? খুরশিদ আলম খান, আপনি কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ আছি, আমি আছি তো। পিকে হালদার আপনাকে দেখতে পাচ্ছি। জি, আমি আপনাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, পিকে হালদার নিয়ে সর্বশেষ কথা জানতে চাই। আপনি বলেছেন আসতে 6 মাস লাগবে আর টাকা আসতে আরো একটা লেন্দি প্রসিডিওর আছে, সেই জায়গাটা জানতে চাই একটু। পিকে হালদারের সর্বশেষ আসলে 3.5 কোটি টাকা দেশের টাকা চলে গেছে, শান্তি এটুকু অপরাধী ধরা পড়েছে, কিন্তু ওই যে আবার আলেম ওলামাদের 1 বছর আগে আপনারা তালিকা করেছেন কিন্তু পাবলিকলি সেটা প্রকাশ করেননি। না দেখুন, আপনার প্রথম প্রশ্নের জবাব দিই। পিকে হালদার 3.5 কোটি না, এখন এটা 10,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তার বিরুদ্ধে 36টি মানি লন্ডারিং এর মামলা পেন্ডিং। এত টাকা নিয়ে একটা লোক দেশ বাইরে চলে গেল, দেশের আইন শৃঙ্খলা তাকে আটকাতে পারলো না, বিদেশিরাই তাদেরকে ভারতীয় পুলিশের হাতেই তাকে ধরা পড়তে হলো। সেই প্রসঙ্গে আমি যাব না, অপরাধী ধরা পড়েছে, প্রশ্ন 10,000 কোটি টাকা ফিরিয়ে আনা। জি জি জি, সেটা অবশ্যই আমরা ফিরিয়ে আনবো। সম্পদ জব্দের পরে টাকা ফেরত আনার যথাযথ ব্যবস্থা করা হবে, এবং ইতিমধ্যে আপনারা জানেন অনেকগুলি টাকা ফেরত আসছে এবং অনেকগুলি টাকার উপর ইনজাংশন দেওয়া আছে বাংলাদেশি আদালতে। কাজে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। আপনারা বেশি খেতে চেয়ে ওখানে বিনিয়োগ করেছেন, এখন সেটার মাসুল দিচ্ছেন, আর দুর্নীতি দমন কমিশনকে আপনারা বকাঝকা করছেন। কমিশন যাই হোক, তার এই যে ফলো দ্য মানি ফলো দ্য ক্রাইম, আমরা মানির ডেস্টিনেশন খুঁজে বের করে আমরা জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিব, এটা আমাদের একটা কমিটমেন্ট। এটা একটু সময় লাগবে, কিন্তু আমরা আমাদের ব্যাপারে আই থিঙ্ক সাকসেসফুল প্রসিকিউশন করতে পারবো। তুরিনা ফিরোজ, আপনার কাছে যেতে চাই। জি বলেন। একদম অনুষ্ঠান শেষে যে মাওলানা রিয়াদের বেশ কিছু প্রশ্ন ছিল এবং এটি তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন যারা অপব্যাখ্যা দেয় সেটা, সেই জায়গাটা তিনি বলেছেন। তবে ঢালাওভাবে উনি বলেছেন খণ্ডিত যে অংশগুলো আসে সেটা আসলে পুরোটা না, কিন্তু খণ্ডিত যে অংশগুলো আসে সেটাই তো আসলে সমস্যা। সেই সমস্যাটুকু নিয়েই তো আপনাদের যত ব্যাপার হচ্ছে, খণ্ডিত হোক বা সার্বিক হোক, সম্পূর্ণ হোক, এটা একটা আমাদের তদন্তে থেকে আমরা পেয়েছি, কিন্তু এখানে কিন্তু থেমে থাকার ব্যাপার না। এটা নিয়ে যদি ওনাদেরও একটা রিপোর্ট করে, সেটা তো আমার মনে হয় সমাজ একইভাবে আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিব। তো আমার কথা হচ্ছে, ওনার কথা থেকে আমার যেটুকু ভালো লেগেছে যে আজকে আলেম সমাজ নিজেরা বলছে যে হ্যাঁ কিছু আমাদের ভিতরে অপরাধী আছে বা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, আমরা যে আলেম সমাজই এটাকে ঠিক করুক। এখানে আমাদেরকে বা অন্যদেরকে বলাটা যেমন গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমরা হয়তো একটা বল রোল করলাম, কিন্তু এটা আপনারাই দায়িত্ব নিয়ে করেন না, অসুবিধা তো নাই সেখানটাতে, সেটা তো বিরোধিতা করছিলেন। কিন্তু গণ কমিশনের রিপোর্ট ভালো না, গণ কমিশনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, কিয়ামত নামিয়ে দিবেন, যা খুশি তাই ওয়াজ করে যাচ্ছেন, এটাও তো ঠিক না। অপরাধীর বিপক্ষে অবস্থান নেওয়া তো ব্যক্তিগত কোনো কারণ না, সেটা রাষ্ট্রের জন্যই ভালো, মানুষের জন্যই ভালো। কিন্তু সেই জায়গাটা চাই। রোহিঙ্গা ক্যাম্পে আপনাদের কোনো নজরদারি আছে? সেখানে কি হচ্ছে? এক্স্যাক্টলি, আমাদের এখানটাতে রোহিঙ্গা শিবিরে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের উপরে বিস্তারিত 5 আর কি, মানে চ্যাপ্টার 5 থেকে, এবং সেখানে কোন কোন সংগঠন কাজ করছে, তাদের পরিচিতি, সমস্ত কিছু কবে থেকে কাজ করছে, ডিটেইলস সেখানে বর্ণনা রয়েছে। আচ্ছা তুরিনা ফিরোজ, আইন শৃঙ্খলা বাহিনী কি করে সেই প্রশ্ন আপনাদের মনে আসে না? হ্যাঁ সেটাও আছে। আইন শৃঙ্খলা বাহিনী সাম্প্রদায়িক আঘাতগুলোতে কি করেছে, ডিসি রোল কি ছিল, এসপি রোল কি ছিল, সেগুলো তো এখানটাতে আছে। আমরা তো কাউকে ছাড় দিয়ে কথা বলিনি। গণ কমিশন নির্মোহ তদন্ত করেছে এখানটাতে, মানে কাউকে বাদ দিয়ে। এখানটাতে অনেকে বলছে এটা সরকারের হয়ে কাজ করেছে, না, সরকারের লোকদেরকেও তো আমরা এখানটাতে বলছি যে এখানটাতে তোমরা সরকারের হয়ে কাজ করার আপনাদের কোনো দরকার আছে? মানে কারো হয়ে কাজ করার দরকারটা কি? এই কমিশনের যে যারা রয়েছেন, এই কমিশনের সদস্য, তারা সবাই প্রতিষ্ঠিত নিজের নিজের জায়গায়। সুতরাং সেখানটাতে সরকারের হয়ে বা কারোর না হয়ে কারো বিরুদ্ধে কাজ করার কিছু নেই। একটা সামাজিক সংগঠন হিসেবে, সামাজিক কমিশন হিসেবে আমরা এই রিপোর্টটি তৈরি করেছি। দুদকের মুখ্য আইনজীবী তো আমাদের কাছে সঙ্গে আছেনি, তার উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? মাওলানা রিয়াদের জন্য আপনি বলেছেন ভালো লেগেছে যে তারাও স্বীকার করেছে একটা গোষ্ঠী আছে যারা ধর্মের অপব্যাখ্যা দেয়, কিন্তু যে তালাকে এটা দুদকের কাছে দেওয়া হয়েছে 116, সেটা যেন এরকম বছরের পর বছর পড়ে না থাকে, সেই জায়গাটাতে আপনার কোনো আবেদন কি আছে? নিশ্চয়ই আছে। আমরা তো চাচ্ছি যে 100 জনের যে তদন্ত দুদক শুরু করেছে সেটা পাবলিক কবে হবে, পাবলিক করা হলে আজকে তো এই ধরনের কাজের কোনো দরকার পড়ছে না। এবং আমরা যে কমিশনের রিপোর্টটা দিয়েছি সেটা ওনারা আমাদেরকে বলেছেন যে তারা তদন্ত করবেন। আমরা
চাই এগুলো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি কাজ করা হোক। আমরা জানি কিছু জনবলের অভাব রয়েছে, লোকবলের অভাব রয়েছে, সেগুলো যেমন একটি ব্যাপার, কিন্তু তারপরেও কিন্তু দুদকের থেকে আমাদের প্রত্যাশা অনেক কিছু। আমরা দুদককে পেপার টাইগার হিসেবে দেখতে চাই না, আমরা দেখতে চাই নখ বসাচ্ছে, দাঁত বসাচ্ছে এবং সত্যিকার অর্থে একটা জায়গায় আমাদেরকে একটা সুফল দিতে পারছে দুদক। জনাব খুরশিদ আলম, আসলে দুদককে পেপার টাইগার হিসেবে দেখতে চাচ্ছেন না, আপনারা তো এই বলয়টা অনেক আগে ভেঙেছেন কি? এটা কেউ দেখতে চায় না, ব্যারিস্টার তুলির আফরোজ বা সময় ইসলাম কেউ এটা দেখতে চায় না। আপনি বাংলাদেশের কোনো জনগণই দুদককে এভাবে দেখতে চায় না। এখন কথা হলো যে তুলির আফরোজ বলছে তদন্ত চলছে, এটা আসলে তদন্ত না, এটা অনুসন্ধান। অনুসন্ধানের পরে যখন রেগুলার এফআইআর হবে তখন তদন্ত। আর 1 বছর সময় কেন লাগছে দেখুন, এটা স্বাভাবিক। এই তখন ওনার যে ফিনান্সিয়াল ক্রাইমগুলা, এগুলি ব্যাংক স্টেটমেন্ট ডেটা অ্যানালাইসিস করতে হয়, মানির সোর্সটা দেখতে হয়, মানির ডেস্টিনেশনটা দেখতে হয়। কাজেই সেই হিসাবে 1 বছর 2 বছর সময় লাগে কোনো ব্যাপার না। আলটিমেট যদি সোর্সের সঙ্গে আমি ডেস্টিনেশন, ফলো দ্য মানি, ফলো দ্য ক্রাইম, এই প্রিন্সিপালের মধ্যে যদি না আসে, তাহলে তো আমি লন্ডারিং প্রুফ করতে পারবো না। সেই জন্য তো সময় দিতেই হবে। যে লোক বলের অভাব আছে, আর এই যে একটু যদি অনুসন্ধানটা একটু ঢিলে হয়ে যায়, সেখানে আবার বেশি ঢিলে হলে খুরশিদ আলম হয় কি 116 জায়গায় এটা আবার 216 হয়ে যায় তালিকাটা। আমি সাধারণভাবে কথা বলি। ম্যাডাম আপনি প্রথম থেকে আমাকে এবং দুদককে খুব সুন্দর ঠান্ডা মাথায় আক্রমণ করছেন ম্যাডাম। দেখেন, আমি একটা কথা বলি যে এই যে তুলিন আফরোজ যে বললো, ব্যারিস্টার তুলিন আফরোজ, যেটা প্রকাশ করার এখানে দুদকের কোনো শিডিউলে নাই, আইনে নাই, বিধিতে নাই। দুদক করে কি, অনুসন্ধান রিপোর্টের মাধ্যমে যদি তথ্যপাত্রের সূত্র ধরে অপরাধের উপাদান যদি পাওয়া যায়, সরাসরি এফআইআর হয়ে যায়। এফআইআর হলে আপনি দেখতে পারবেন, কিন্তু এটা আমরা প্রকাশ করব, এটা আমার আইন বিধিতে কভার করে না। আপনি যখনই এফআইআর হবেন তখনই আপনি বুঝবেন আপনার যে কমপ্লেইন ছিল সেটা সাকসেসফুল, বাকিটা আদালতে প্রমাণ হবে। তুলিন আফরোজ, একদম শেষ করব 10 সেকেন্ডে। খুরশিদ আলম সাহেবের কোনো কথার জবাব কি দেবেন? না, আমরা চাই যে সরকারের প্রত্যেকটি সংগঠন বা যে সমস্ত আমাদের কমিশনগুলো রয়েছে, দুর্নীতি দমন কমিশন রয়েছে, সেগুলো সাথে নিরপেক্ষভাবে কাজ করে। আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই এবং এখনও কিন্তু আস্থা রাখি। সুতরাং আমরা আশা করছি যে আপনারা আমাদেরকে নিশ্চয়ই একটা রেজাল্ট দিবেন খুব তাড়াতাড়ি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ শুনছিলেন এবং দেখছিলেন, তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই। শুধু এটুকু বলতে চাই, কোনো অপরাধীকে গ্রেপ্তার করা কিংবা কোনো অন্যায়কারীকে খুঁজে বের করার মধ্যে আসলে কারো কোনো পক্ষের কোনো স্বার্থ থাকে না। যেটুকু স্বার্থ থাকে সেটা হচ্ছে দেশের ভালো করার জন্য। সুতরাং সব পক্ষ মিলে এটাই করছে। আজকে আমরা 3 পক্ষের কথা শুনলাম, 3 পক্ষের কিন্তু একটাই উদ্দেশ্য, দেশের ভালো করা, দেশের মানুষের মঙ্গল করা। এখানে ব্যক্তিগত কারো কোনো স্বার্থ নেই। তবে আমাদের যেটা পিকে হালদার দিয়ে শুরু করেছিলাম, অপেক্ষা করতে হবে। দেশের এত টাকা আইনশৃঙ্খলা বাহিনী লোকচক্ষুকে ফাঁকি দিয়ে সে বিদেশ চলে গেল এবং ভারতে গিয়ে সে এত সম্পদ করলো, বিলাসবহুল বাড়ি করলো। অবশেষে ছদ্মনাম ধারণ করার পরও পিকে হালদার আইনের হাতে গ্রেপ্তার হয়েছে। এখন অপেক্ষা সেই টাকা ফিরে আসা এবং এই অপরাধীকে কত দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে এসে তার বিচার প্রক্রিয়া শুরু করা। তাহলেই কিন্তু অন্য অপরাধীরা সজাগ হয়ে যাবে, অপরাধ করতেও তাদের বুক কাঁপবে, হাত কাঁপবে। আর দুদক তো আছেই, আমরা বারবার বলছি যে নখ, দাঁত কিংবা সব ছাড়া আমরা দুদককে দেখতে চাই না। শক্তিশালী দুদক শক্তিশালী হিসাবেই কাজ করছে এবং অন্যায়কারীদের ভীত কিংবা হৃদকম্পন নাড়িয়ে দেওয়ার মতো অবস্থান নিয়ে দুদক কাজ করুক, সেটাই আমরা দেখতে চাই। কারো মুখপাত্র হিসাবে না, কারোই মানে আদেশের অপেক্ষায় না। আমি আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সকালে খুব ভালো থাকবেন। শুভরাত্রি সকলকে।